শেহজাদের বুকে মাথা রেখে বলল, জীবনে কত কিছু আসলো আর গেল, কিন্তু সুখ তো আমার এইখানেই। শেহজাদ স্নিগ্ধ হাসল। শেহজাদ মায়াবী গলায় বলল, তোমায় আমি কুড়িয়ে পেয়েছিলাম এক ভেজা রাত্রিরে, নিস্তব্ধ নির্জন পথে পড়ে থাকা নিঃসঙ্গ একটি কাঠগোলাপের ন্যায়। কথাগুলো শুনতে আর সহ্য করতে পারল না স্বপ্ন। এগিয়ে এলো। আজ এর একটা হ্যাস্ত করেই ছাড়বে, সুখে থাকতে দেবে না। এই কয়দিন তাকে খুব জ্বালিয়েছে মেয়েটা, আজ সব সত্য ফাঁস করে দেবে। পাকা হাসলো শবনম। ওদের সামনে দাঁড়াতেই দুজন সরে দাঁড়ালো। শবনম যে? হ্যাঁ। আতঙ্কিত হলো শেহজাদ। কোন উদ্দেশ্যে এসেছে কে জানে। তুমি এখানে কি করছো? কিছু না, তোমাদের দেখতেই এগিয়ে এলাম। ও, শুনলাম তুমি মা হতে চলেছ। ভরকে গেল শেহজাদ। মিঠি নিজেও ভরকায়। হেসে উঠে বলল, কার থেকে শুনলে? শুনলাম। ভালো করলে, চলো মিষ্টি খাই। মিষ্টি খাবো? তার আগে বলো, বাচ্চার বাবাকে? মানে, সহজ প্রশ্ন বুঝো না? স্ট্রেট বলো। বলছি, বাচ্চার বাবা শেহজাদ নাকি তোমার অন্য কোনো বয়ফ্রেন্ড? থমথমে হয়ে গেল শেহজাদের মুখটা। শবনম গায়ে পড়ে ঝগড়া করতে এসেছে। আল্লাহ হয়ে জানে আজ মিঠি কি করে বসে। ভয় পেতে লাগলো শেহজাদ। মিঠি, বাসায় চলো, দেরি হয়ে যাচ্ছে। হাত ধরে টেনে নিয়ে যেতে নেয় শেহজাদ। মিঠির আরেক হাত ধরে ফেলল শবনম। আচমকা টান দিয়ে সামনে আনে। পড়তে নেয় মিঠি। ধরে ফেলল শেহজাদ। রেগে উঠল এবার। এবার মুখ খুলল। এতক্ষণ চুপ ছিল। সমস্যা কি তোমার? সিক্রেট করছো কেন? এত ভালোবাসা কিসের এই বাজে মেয়ের প্রতি? মুখ সামলে কথা বলো শবনম। মুখ সামলে কথা বলবো মানে? কার না কার বাচ্চা পেটে নিয়ে তোমার আদর্শ হক খাচ্ছে। তোমাকে কতটা বোকা বানাচ্ছে বুঝতে পারো না? খবরদার শবনম, ভালো হবে না বলে দিচ্ছি। একদম বাজে কথা বলবে না। অনেক ভালোবাসা দেখছি। কি জাদু করেছে তোমায়? প্রতিউত্তর না করে মিঠিকে নিয়ে চলে যেতে নেয় শেহজাদ। আবারও হাত ধরে টান দেয়। অসমতল জায়গা হওয়ায় মিঠি রোডের উপর পড়ে যায়। গিয়ে পেটে, হাঁটুতে এবং মাথায় ব্যথা পায়। মাথা থেকে রক্ত বেরোতে লাগলো। হাঁটু বোধহয় ছিলে গেল। কেমন কেমন চলছে। ও মাগো রে করে উঠল মিঠি। মিঠিকে তুলে শেহজাদ বাঁকা হাসল শবনম। আজ মেয়েটাকে একটা চরম শিক্ষা দিয়েই ছাড়বে। শেহজাদের সাথে এই মেয়েটাকে সহ্যই হয় না তার। কপাল চেপে ধরে নিজের সাথে মিঠিকে জড়িয়ে নিল শেহজাদ। আচমকা চেঁচিয়ে উঠল, এ তুমি কি করলে শবনম? একদম ঠিক করেছি। এই মেয়েটাকে সহ্যই হয় না আমার। এখন আবার কোন প্লে বয়ের বাচ্চা পেটে নিয়ে তোমার বোধ উপর চাপাচ্ছে? এই বাচ্চার বাবা আমি। একদম বাজে কথা বলবে না। অবিশ্বাস্য নয়নে তাকালো শবনম। কি বললে? এই সন্তানের বাবা তুমি? হ্যাঁ, ঠিক শুনেছ। মিথ্যা বলছো? আমি বিশ্বাস করি না। মাথা ঘুরে উঠল শবনমের। মিথ্যা কথা? ও তোমাকে ফাঁসাচ্ছে। এ বাচ্চার বাবা তুমি নয়। নিশ্চয়ই কারো কুকর্মের ফল তোমার উপর চাপিয়ে দিচ্ছে। আচমকা কষে একটা থাপ্পড় মারল মিঠি। হতভম্ব হয়ে গেল শেহজাদ শবনম দুজনেই। এই, তোর কত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? ঠাস ঠাস করে আরো কতগুলো থাপ্পড় দিল। শবনমের মাথা ভন ভন করতে লাগলো। নিজেকে স্থির করে শবনমও একটা থাপ্পড় দিতে নেয়। হাত মুচড়ে ধরল মিঠি। শেহজাদ দুজনকে ছাড়ানোর চেষ্টা করলো, বিশেষ করে মিঠিকে জড়িয়ে ধরে। আচমকা মিঠির পেটে একটা লাথি মারতে নেয় শবনম। শেহজাদ খেয়াল করলো না। মিঠি নিজেই সরে গিয়ে পাল্টা লাথি দিতেই শবনম পড়ে যায়। শবনমের উপর ভীষণ রাগ হলো মিঠির। শেহজাদের উপর ভীষণ রাগ হলো মিঠির। এমন একটা সিরিয়াস মুহূর্তে কেন ওকে জড়িয়ে ধরল শবনমকে না ঠেকিয়ে? এখন তো লাথিটা পেটের মধ্যে পড়ে মিসক্যারেজ হয়ে যেত। আর এটা তো শবনম ইচ্ছে করে করে দিয়েছে। শবনম উঠে এসে আচমকা দু হাতে গলা চেপে ধরল মিঠির। শেহজাদ দাঁড়িয়ে রইল ওইভাবেই। ঠিক বুঝতে পারছে না কাকে থামাবে। কারো থেকে কেউ কম না। বোঝাই যাচ্ছে দুজনের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ জমে রয়েছে। মিঠির মধ্যে তো রয়েছেই, সেটা প্রথম দিন থেকেই খুব ভালো করে সে জানে। এদিকে মিঠির গলা চেপে ধরায় শ্বাসরোধ হয়ে গেল তার। সেও দু হাতে চুল টেনে ধরল শবনমের। শেহজাদ শুধু মিঠিকেই ছুটাতে নয়, নেয়, কিন্তু শবনমকে সরানোর চেষ্টা করে না। এবারও ভীষণ রাগ হলো মিঠির।
শেহজাদ তো জানে মিঠি প্রেগনেন্ট। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অবশ্যই শবনমকে আগে দূরে সরানো উচিত, কারণ দুজনই অ্যাগ্রেসিভ। কখন শবনমের আক্রমণের শিকার হয়ে মিসক্যারেজ হয়ে যায়, সেটাই তো আসল কথা। আবার আক্রমণ থেকে মিসক্যারেজ হয়ে একটা বাচ্চা অনেক সময় মাতৃত্ব হারিয়ে ফেলতে পারে। শবনমের চুলগুলো দু হাতে ধরে কষিয়ে দুইটা থাপ্পড় মেরে বলল, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে জঘন্য কথা বলিস? জিভ কেটে ফেলবো তোর। আজ একটা চুলও রাখবো না তোর। আমাকে মফিস মনে করেছিস? ঘুষিয়ে ঘুষিয়ে তোর চেহারার নকশা পরিবর্তন করে ফেলবো। চিনিস আমাকে? বলে নাকের মধ্যে দুইটা ঘুষি মেরে চুলের মুঠি ধরে ঘোরাতে লাগলো শবনমকে। শেহজাদ মিঠিকে আটকাতে নিলে তাকে সরিয়ে দেয় মিঠি। নিজে তো পারে না, আরেকজনকে করতেও দেয় না। আর এই শবনমকে একটা চরম শিক্ষা দেওয়া প্রয়োজন। অতিরিক্ত বার বেড়েছে। আজ কিন্তু সিক্রেট করার ইচ্ছে ছিল না, কিন্তু তুই বাধ্য করেছিস। তুই ভেবেছিস আমি চুপ থাকবো? একদম না। এই শোন, আজকের যে স্পষ্টভাষী কনফিডেন্স মিঠিকে দেখছিস, সে এখন আর একটা কথা মাটিতে পড়তে দেয় না। একটা কথা শোনাতে গেলে এখন সে 5টা শুনিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। শুরুতে এমনটা ছিল না। সে ভেঙে চুরে নরম কাদামাটি পুরোপুরি শক্ত ইটের মতো তৈরি হয়েছে অনেক সময় নিয়ে। দিল কষিয়ে আরও 2টা থাপ্পড়। এই চরিত্রহীনা নারী, তুই এত বড় জঘন্য কথা কেন বললি আমাকে? সবাইকে তোর মতো ভাবিস? এই শোন, আমার পেটে কোনো প্লে বয়ের বাচ্চা নয়, ওই মানুষটার বাচ্চা, যে তোর সামনে হাত পা গুটিয়ে কাপুরুষের মতো দাঁড়িয়ে রয়েছে। তার কাপুরুষ বলায় অপমানে থমথম হয়ে গেল শেহজাদের মুখটা। এই চরিত্রহীনা মেয়ে, তোর তো ইউটারাস নেই। তুই আমাকে কিভাবে বললি এটা কুকর্মের ফল? চোখ বুজে ফেলল শেহজাদ। শবনমকে কেন বলছে এসব? শবনম জানতে পারলে কেমন হবে অবস্থা? বা হাতে কষি আরেকটা থাপ্পড় মারল শবনমকে। শবনমের চেয়েও মিঠিও বেশি অ্যাগ্রেসিভ হয়ে আছে। শেহজাদ দাঁড়িয়ে রইল, যেন সার্কাস দেখছে। শেহজাদের এই নিস্তব্ধতা, নির্জীবতা মেয়েটিকে অবাক করে দিল। তার আরও জিদ চাপল। বিয়ের আগে যে কিউনিসিতে সমস্যা বলে তোকে অপারেশন করে তোর ইউটারাস অপারেশন করে ফেলা হয়েছে, তা জানিস না? না হলে ক্যান্সার হয়ে মরে যেতি। থমকালো শবনম। বিয়ের আগে তার অপারেশন হয়েছে তা সঠিক, কিন্তু সবাই বলেছে কিউনিতে সমস্যা। ইউটারাসে যে সমস্যা সেটা কেউ বলেনি তাকে। মিঠির মুখ থেকে সবে শুনল। তার মানে শেহজাদ তার সমস্যাটার কথাটা তাকে না জানিয়ে বলেছিল যে সন্তান জন্মদানে সে নয়, শেহজাদ নিজেই অক্ষম। কত বড় স্যাক্রিফাইস করলো তার জন্য শেহজাদ, কিন্তু সে তো শেহজাদকে বুঝতেই চায়নি। শেহজাদ কত বলেছিল আমরা বেবি অ্যাডপ্ট করব, বাচ্চা লাগবে না, কিন্তু শবনম কানে তোলেনি কোনো কথা। পরকীয়ায় জড়িয়ে পড়ল অফিসের কলিগের সাথে। আচমকা নিজেকে পাগল পাগল লাগছে। তার মানে এই মিঠির পেটে শেহজাদের সন্তান। মানতে পারল না শবনম। মিঠি কেন শেহজাদের সন্তানের মা হবে? মা হবে কেবল সেই। শেহজাদ তো শুধু তাকেই ভালোবাসে। আচমকা চিৎকার করে উঠল শবনম। শেহজাদ থামাতে আসলো, মিঠির হাত থেকে শবনমকে ছাড়ানোর চেষ্টা করল। একদম ছবির নামায় শেহজাদ, নয়তো ওর চেয়েও খারাপ অবস্থা হবে আপনার। থমকে যায় শেহজাদ। দিক বিদিক শূন্য হয়ে গেল সে। মিঠিকে কেমন ভয়ঙ্কর দেখাচ্ছে, যেন সব ধ্বংস করে ফেলবে। এই মেয়ে এমনিতেই আগুন, এখন কেমন ককটেলের মতো হয়ে আছে, যেন একটু পরে ব্লাস্ট হবে। এবার বুঝতে পেরেছিস সেই জন্য তোর বিয়ে হতো না? কেউ তোকে বিয়ে করতে চাইতো না। যেদিন তোর বিয়ে ঠিক হয়ে ভেঙে যায়, বিয়ের আসর থেকে তোর হবু বর চলে যায়, সেদিন তোর আপন ফুফাতো ভাই অর্থাৎ শেহজাদ তোদের মান সম্মান রাখার জন্য দয়া দেখিয়ে তোকে বিয়ে করেছে। এবার বুঝতে পেরেছিস? আর সেই কিনা তোর মতো মেয়ে, অর্থাৎ কাকের ডানায় ময়ূরপঙ্খী গজাতেই মানুষটাকে ছেড়ে চলে গেলি, যার জন্য করলো চুরি, তাকে বলিস চোর? দিল কষিয়ে আর একটা থাপ্পড়। নিজের সম্পর্কে না জেনে, যাচাই বাছাই না করে আরেকজনকে বাজে মেয়ে বলতে এসেছিস। প্লে বয়ের সন্তান ক্যারি করছি তাও বললি। অনেক তো সহ্য করলাম, আজ তোকে ছাড়বো না। আমাকে কেন খেপালি? চুল ধরে আরেকটা ঘোরানি দিল শবনমকে। শেহজাদ পিছিয়ে যায়, আবার এগোয়। আতঙ্কিত হয়ে আছে সে, বুঝতে পারছে না কি করবে। শেহজাদের জন্য
এখন এত দরদ কেন তোর? পরকিয়া করে যখন ডিভোর্স দিয়ে চলে গেলি তখন তোর বুক কাঁপে নাই, মন কাঁদে নাই, অভ্যাসগুলো ভুলে যেতে মায়া হয় নাই, প্রিয় মানুষটার মনের চেহারা মনে করে বুক ফেটে কান্না আসে নাই? জানিস, আমার কাছে পৃথিবীর সবচেয়ে জঘন্য, কষ্টের এবং অসহায় কোনো দৃশ্য হলো কালো মানুষকে কাঁদতে দেখা। দিল আরেকটা থাপ্পড়। আজ তোর রক্ষা নেই শাকচুন্নি। সময় নিজের গতিতে চলে। আজ তোমার, কাল আমার। একটা কথা আছে, আজ তুমি যা অপরের সাথে করলে তা তোমাকে অন্য একজন কাল ঠিকই ফেরত দেবে। মনে রাখিস, কারণ এটাই নিয়তি। এতক্ষণ যে আমাকে এইসব নোংরা কথাবার্তা বললি, জানিস যারা এইসব বলে এটা তাদের হীনমন্যতা এবং মানসিক সংকীর্ণতা। তুই আমার সুখ এবং সন্তানকে মেনে নিতে পারিসনি, কারণ এটা তোর মানসিকতার সমস্যা। তুই নিজে ভালো নেই, আর সেই জন্য অন্য কারো ভালো থাকাকে মেনে নিতে পারিস না, কারণ তুই একটা হিংসুটে নারী। শোন, অন্যের সফলতা ও ভালো থাকার মুহূর্তকে সেলিব্রেট করতে শিখ। দৃষ্টিভঙ্গি বদলা। যারা নিজেরা নিজেদের ভাগ্যের উন্নতি করতে পারে না, কেবল তারাই অন্য কারো ভালো দেখলে ঈর্ষান্বিত হয়। নিজে ভালো থাকার চেষ্টা কর, আর অন্য কারো ভালো থাকলে নিজেও হ্যাপি থাকার চেষ্টা কর। আর শোন, খোঁচা মেরে কথা বলা মানুষগুলো প্রচণ্ড রকমের হিংসুক আর অহংকারী হয়। যার কথার ঝাঁজ যত তীব্র, যত ঝাঁঝালো, সে তত বড় হিংসুক। যত বড় অহংকারী, তত বড় অহংকারী। কারণ বেশি পচে যাওয়া অন্তর থেকে দুর্গন্ধও বেশি ছড়ায়। এটাই স্বাভাবিক। তেমনি তোর অন্তর থেকেও দুর্গন্ধ ছড়াচ্ছে, যার জন্য তুই অহেতুক আমার সাথে খোঁচাখুচি করতে এসেছিস। ইচ্ছে মতো মারল শবনমকে। শেহজাদ মিঠিকে আবারও আটকায়। আচমকা শেহজাদের কলার চেপে ধরে কষিয়ে নিজের সর্বশক্তি প্রয়োগ করে 3টা থাপ্পড় মারল মিঠি। হতভম্ব হয়ে গেল শেহজাদ। ভাবতেও পারেনি মিঠি কখনো তার গায়ে হাত তুলতে পারে। গালে হাত রেখে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল শেহজাদ। প্রাক্তনের জন্য এতই ভালোবাসা? ওকে, তাহলে ওকে নিয়েই থাকুন। আমি যাচ্ছি। বিদায়, ভালো থাকবেন। শবনমকে ছেড়ে এবার উল্টো দিকে হাঁটা ধরল মিঠি। ততক্ষণে মানুষ এসে জড়ো হলো, তবে অত বেশি না, 3-4 জন। মিঠিকে আটকাতে নাই শেহজাদ, হাত ঝেড়ে ফেলে দিল। আপনি যদি ওকে 2-3টা থাপ্পড় দিয়ে ওর স্থান ওকে বুঝিয়ে দিতেন, তাহলে আজ এমন কিছুই হতো না। আপনি ওকে সুযোগ দেওয়ায় ও আমার গায়ে প্রথমে আঘাত করার সাহস পেয়েছে। আমার কিন্তু আজ সিনক্রেট করার কোনো ইচ্ছাই ছিল না। আজকের এই ঘটনার জন্য শুধুমাত্র আপনি দায়ী। চোখের জল মুছে কপাল চেপে হাঁটতে লাগলো মিঠি। খুব ব্যথা পেয়েছে কপালে। ব্যথায় টনটন করছে জায়গাটা। সারা মুখ রক্তে ভেসে গেছে। কপাল থেকে এখনও রক্ত বন্ধ হয়নি। মিঠি, আমার কথা শোনো প্লিজ। হাত ছাড়তেই ঝাড়ি দিয়ে ফেলে দিল। আই হেট ইউ শেহজাদ, আই হেট ইউ। আমি আপনাকে ঘৃণা করি। চোখের জল গড়িয়ে পড়তে লাগলো জলপ্রাতের ন্যায়। ভাবতে লাগলো, নারীরা খুব বোকা, খুব। পুরুষেরা একটু গুরুত্ব পেলেই নিজের সর্বস্ব উজাড় করে দেয়, তাই তো দিন শেষে তারা ঠকে যায়। পুরুষের চাইতে নারীরাই বেশি ঠকে, শুধু এই অন্ধবিশ্বাসের জন্য। শেহজাদের উপর রাগে, দুঃখে, ঘৃণায়, অভিমানে সোজা হাঁটতে লাগলো মিঠি। কিছুটা পথ যেতেই চিনচিন করে উঠল তলপেটে। আতঙ্কিত হলো মিঠি। 2 হাতে পেট চেপে ধরে আকস্মিক গুঙ্গিয়ে উঠল, ও মা, ও মা গো। হঠাৎ চোখে মুখে ঝাপসা দেখে মাথা ঘুরে উঠল। আকস্মিক শ্বাস নিতে কষ্ট হলো। মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবে। আচমকা পড়ে যেতে নেয়। পরক্ষণে নিজেকে সামলিয়ে নেয় মিঠি। গা গুলিয়ে চোখে মুখে অন্ধকার দেখতে লাগলো। হঠাৎ বমি হলো, শ্বাস আটকে এলো। আচমকা শরীর ঘামতে লাগলো। শরীরটা কেমন কাঁপছে, মনে হচ্ছে মরে যাবে। মুহূর্তের সব রাগ অভিমান ভুলে করুণ চোখে শেহজাদকে খুঁজতে লাগলো। রাগ অভিমান যাই হোক, মানুষটা তো এখনো তার সম্বল। দুর্বল জায়গায় দুর্বল গলায় ডাকলো, শেহজাদ। সে ভেবেছিল শেহজাদ তার পেছনে আছে, হয়তো ভয়ে তাকে ধরার সাহস করছে না। কিন্তু মানুষটার কোনো সাড়া পেল না। বোধহয় কানে পৌঁছায়নি ডাকটা। আর একটু জোর গলায় ডাকলো, শেহজাদ, আমার খুব খারাপ লাগছে, হসপিটালে নিয়ে চলুন। রেসপন্স নেই শেহজাদের। হা করে শ্বাস টেনে নিল। নিভু নিভু চোখে পেছনে ফিরে তাকায়। দেখলো শবনমের পাশে হাঁটু মুড়ে বসে আছে মানুষটা। বিশ্বাস হলো না মিঠির। চোখ দুটো কচলে নিল। এবার সত্যিই বিশ্বাস হলো। কেন জানি দুঃখে বুকটা ফেটে চৌচির হয়ে গেল। মুহূর্তে ভীষণ অভিমান হলো মানুষটার প্রতি। বর্তমান স্ত্রীর চেয়েও কি প্রাক্তন স্ত্রী বেশি হয়ে গেল?
আর শবনমের কৃতকর্মের ফল সে পেয়েছে, যেমনটা সে করেছিল তেমনটাই। তাহলে তাকে আবার কেন সিম্প্যাথি দেখাতে গেল লোকটা? পৃথিবীর আর কেউ না জানুক, অন্তত মানুষটা তো জানে তার রাগ জেদ বেশি, জেদের বশে কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারে। তাকে একলা ছাড়াটা কি মানুষটা ঠিক হয়েছিল? তা আবার এমন একটা অবস্থায়। রাগ জেদ হওয়ার কি কথা নয়? নিজের অনাগত সন্তানের মাকে গুরুত্ব না দিয়ে প্রাক্তন স্ত্রীকে নিয়ে পড়ে আছে মানুষটা। ব্যাপারটা মানতে পারল না মিঠি। বোধহয় পৃথিবীর কোনো নারী এই দৃশ্য মানতে পারবে না এমন একটা মুহূর্তে। পৃথিবীর জঘন্য জিনিস এটাই একজন নারীর কাছে। বহুরূপী মানুষটা এতক্ষণ তাকে অনেক বকাবকি করছিল, জ্ঞান দিয়েছিল। এত রাতে কিসের শপিং? ডাক্তারের কাছে চলো, ফুচকা খাওয়া যাবে না। রাতের গাছের বেলা ফুল ছেঁড়া যাবে না। কত হাবিজাবি বানোয়াট কাহিনী করলো মানুষটা। কি জানি বাচ্চার নাকি ক্ষতি হবে তাই। একটা দীর্ঘশ্বাস ফেলল মিঠি। এখন সব নাটক কই গেল? জলপ্রাতের ন্যায় গড় গড় করে জল গড়িয়ে পড়তে লাগলো দু চোখ বেয়ে। কি ভেবে যেন এদিকে একবার তাকায় শেহজাদ। দেখলো মিঠি তাকিয়ে রয়েছে। ভোরকে গিয়ে উঠে দাঁড়ায়। মিঠি আর দাঁড়ালো না, দাঁত মুখ শক্ত করে পেট চেপে ধরে হাঁটতে লাগলো। সে তো মানুষটার চোখে ভয় দেখতে চায়নি, শুধু ভালোবাসা দেখতে চেয়েছিল। তাহলে মানুষটা কেন তাকে ভয় পাবে? ভয় দিয়ে কি ভালোবাসা হয়, নাকি সংসার হয়? আর না সে সংসার টেকে। লম্বা লম্বা কদম ফেলে পেছন থেকে আচমকা মিঠির হাত চেপে ধরল শেহজাদ। কোথায় যাচ্ছ মিঠি? বাসায় চলো। কথা শুনল না মিঠি। ভীষণ অভিমান জমেছে মন আকাশে। কি হলো, দাঁড়াও। বাসায় চলো। ঘুরে দাঁড়ালো মিঠি। শেহজাদের হাতের দিকে তাকিয়ে তাচ্ছিল্যে হাসল। সন্তর্পণে হাতটা ছাড়িয়ে নিল। অশ্রুসিক্ত নয়নে চোখে চোখ রেখে জিজ্ঞেস করলো, আপনার চোখে জল কেন শেহজাদ? কই? প্রাক্তন স্ত্রীর জন্য। তুমি আমাকে বোঝার চেষ্টা করছো না মিঠি। তোমার রাগ কমাও। তুমি কি করেছো শবনমকে একবার খেয়াল করেছো? এভাবে কেউ আঘাত করে? কাজটা তুমি ঠিক করনি। শবনম যদি মরে যায় তখন কি হবে তখন? মিঠি কি হাসবে নাকি কাঁদবে, ঠিক কি করবে বুঝে উঠতে পারলো না। রিয়াক্ট করতে ভুলে গেল সে। প্রাক্তন স্ত্রীকে নিয়ে চিন্তা করছে মানুষটা। আর নিজের অনাগত সন্তানের মা যে নিজেরই প্রাক্তন স্ত্রীর দেওয়া আঘাতে জর্জরিত হয়ে ব্যথায় মরে যাচ্ছে, কাতরাচ্ছে। এই অসুস্থ শরীরে তাকে অসমতল জায়গায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কপাল ফাটিয়ে দিয়েছে। তখন শুধু কপাল তো নয়, পেটে ব্যথা পেয়েছে এবং হাঁটুতে ব্যথা ছিলে গেছে। কেমন রক্ত বের হচ্ছে জায়গাগুলোতে। পেট আর হাঁটুর যন্ত্রণায় সে তো ঠিক মতো দাঁড়াতেও পারছে না, আর না হাঁটতে পারছে। অসহায়ত্ব বোধ করলো মিঠি। নিজেকে ভীষণ অ্যালোন ফিল করলো। ঢুকরে কান্না এলো। ঠোঁট চেপে কান্না গিলে দু হাতে পেট চেপে ধরলো। মনে হচ্ছে মিসক্যারেজ হয়ে যাবে। তলপেটে ভীষণ ব্যথা উঠেছে। মিঠি ঘাবড়ায়, আতঙ্কিত হয়। যেদিন থেকে শুনলো শেহজাদ বাবা হতে পারবে না, তখন থেকে কনসিভ করা অবধি মিঠি খুব কান্নাকাটি করতো। এক পর্যায়ে নামাজ কালাম পড়ে ধার্মিক হয়ে গিয়েছিল প্রায়। প্রতি সালাতেই একটা সন্তান চাইতো সৃষ্টিকর্তার কাছে। আল্লাহ বোধহয় শুনেছিল তার আর্জি, আর তাই খুব তাড়াতাড়ি গর্ভধারণ করতে পেরেছিল। বেদনার্ত মুখে আর্তনাদ করে উঠল, কিন্তু স্থির হয়ে দাঁড়িয়ে রইল শেহজাদ। পেটের ব্যথায় ইচ্ছা করছে রাস্তার মধ্যে শুয়ে পড়তে, তবুও স্ট্রং হয়ে দাঁড়িয়ে রইল মানুষটার সামনে। আজ বুঝতে পারলো সে খুব একা, যে মানুষটার জন্য এত এত লড়াই করলো, সংগ্রাম করলো। প্রতিটি মানুষের সাথে, সমাজের সাথে, মিডিয়ার সাথে, বৃত্তস্বরূপ মামার সাথে, কলেজের স্যার, নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে মিথ্যা কথা বলা, মানুষটার সকল ত্রুটি লুকিয়ে সুনাম করা, মানুষটাকে নিয়ে সম্মান প্রদর্শন করা, গর্ববোধ করা। আর সেই মানুষটাই কিনা আজ তাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল সে কারো কেউ না। তার কিছু হয়ে গেলেও কারো কিছু যায় আসে না। সে কে? ঠিক তো, সে কে? কেন তাকে সাপোর্ট করবে? ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। হাঁটতে লাগলো। তার হসপিটালে যেতে হবে। আশেপাশে কোথাও হসপিটাল আছে কি না মিঠি জানে না। আবারও মিঠির হাত ধরল শেহজাদ। হাত ছাড়ুন, বাসায় চলো। কার বাসায়? কিছু বলতে পারল না শেহজাদ। পিছু ফিরে ঘুরে তাকায় মিঠি। বাচ্চা পেটে দিতে পারলেন, অথচ বাচ্চার মাকে প্রোটেক্ট করতে পারলেন না। আপনি কেমন পুরুষ বলেন তো? তুমি এতটা হাইপার না হয়ে শান্ত থাকলেই তো পারতে। নিজের অন্যায়টা স্বীকার করো। তাচ্ছিল্য হাসল মিঠি। এই তো এতক্ষণে লাইনে এসেছেন, এই কথাটার অপেক্ষায় ছিলাম। একদমই হাইপার হওয়া
ঠিক ছিল না, যা একজন অন্তঃসত্ত্বা মায়ের জন্য এবং বেবির জন্য ক্ষতিকর। কিন্তু কেন হলাম, কার জন্য হলাম বলুন? চিৎকার করে উঠল মিঠি। কথায় আছে না, মালির পায়ে কাঁটা বিঁধলে কেউ দেখতে যাবে না, কিন্তু সেই কাঁটা অন্যের পায়ে বিঁধলে মালির দোষ হবে। ঘটনাটা ঠিক তেমন। আমার সাথে এত বড় অন্যায় করলো, অন্যায়কারীর বিরুদ্ধে কোনো স্টেপ না নিয়ে আপনি বলছেন আমি অন্যায় স্বীকার করতে? এই মানুষের এত মেজাজ ভালো নয়। তুমি এখন অন্তঃসত্ত্বা, তোমার উচিত নিজের প্রতি যত্নশীল হওয়া, বেবির প্রতি কেয়ার করা। খুব দুঃখ হলেও নিজেকে সামনে নিল মিঠি। আজ বুঝতে পারলো মানুষটার কাছে তার আহ্বান কোথায়। শেহজাদের মুখোমুখি দাঁড়ালো। অন্যায় শুধু আমিই করি, আর কেউ করে না? তাকিয়ে রইল শেহজাদ। আমি কেন হাইপার হলাম জানতে ইচ্ছে করে না? উত্তেজিত হবে না মিঠি, শান্ত হও, বেবির প্রবলেম হবে। বুকের মধ্যে 2 হাত রেখে ধাক্কা মারল শেহজাদকে। পড়তে পড়তে নিজেকে সামলে নেয় শেহজাদ। আপনি যদি প্রথমে ব্যাপারটা হ্যান্ডেল করে নিতেন, তাহলে আমার হাইপার হওয়ার প্রয়োজন ছিল না। এই কাপুরুষ, এখন বেবির জন্য তো দরদ উতলে পড়ছে কেন? শান্ত হও মিঠি। শেহজাদের মুখোমুখি দাঁড়ালো, চোখে চোখ রেখে বলল, একজন দায়িত্ববান স্বামী তার স্ত্রীর অহংকার। যে পুরুষ নিজের স্ত্রীকে সেভ করতে জানে না, সেই পুরুষ নিজের সন্তান সম্ভব স্ত্রীকে প্রোটেক্ট করতে জানে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে এমন পুরুষ থাকার চেয়ে না থাকাই উত্তম। আপনার অতীব ভালোবাসার প্রাক্তন স্ত্রীর সাথে সিনক্রেট করা আমার কোনো ইচ্ছাই ছিল না মিস্টার শেহজাদ, কিন্তু আমার আপনার অন্তঃসত্ত্বা স্ত্রীকে আপনার চোখের সামনে আপনার প্রাক্তন স্ত্রী নোংরা, বাজে, অশালীন কথা বলেছে, রুড বিহেভ করেছে, আপনার অনাগত সন্তানকে প্লেবয়ের বাচ্চা বলে অপবাদ দিয়েছে, বয়ফ্রেন্ডের সন্তান বলে দাবি করেছে, কুকর্মের ফল বলেছে, সব বাদ। কিন্তু তাতেও সে থেমেছিল না। শেষ পর্যন্ত সে আপনার সামনে আমার অনাগত সন্তানের মায়ের গায়ে হাত তুলেছে। সম্পূর্ণ সময়টাই আপনি নীরব ভূমিকা পালন করে নীরব শ্রোতার মতো শুনলেন, দেখলেন, অথচ আপনি কিছুই করলেন না। তবে হ্যাঁ, একবার মন গড়া লোক দেখানো মুখে প্রতিবাদ করলেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো স্টেপ নিলেন যেটা আপনার প্রথমেই নেওয়া উচিত ছিল। আপনি যদি প্রথমেই স্টেপ নিতেন, তাহলে আমাকে এতটা হাইপার হওয়া লাগতো না, আর সেও আমার গায়ে হাত তোলার সাহস পেত না। আজ এত কাহিনীও হতো না। আমি কিন্তু প্রথমে তার গায়ে হাত তুলিনি, সে আগে আমার গায়ে হাত তুলেছে, তারপর আমি তুলেছি। জন্মের শিক্ষা দিয়েছি। আমার কি অবস্থা করেছে আপনি কি কিছুই দেখেননি? এক নাগারে সব বলে থামল মিঠি। শেহজাদের মধ্যে কোনো ভাবাবেগ দেখা গেল না। দীর্ঘশ্বাস ফেলল মিঠি। ফের বলতে লাগলো, বিয়েটা কাকতালীয়ভাবে হলেও আমি কিন্তু আপনার সকল ত্রুটি বিচ্যুতির কথা জানার পরও আপনাকে সাদরে গ্রহণ করেছিলাম। আপনাকে নিয়ে সুখের সংসার সাজিয়েছিলাম, কিন্তু আমি ভুল ছিলাম। আপনি আমাকে বলতেন ভালোবাসি, আসলে এটা মিথ্যা ছলনা এবং বানোয়াট কথা ছিল। আপনি কখনো আমাকে ভালোবাসেননি শেহজাদ, ভালোবাসার চেষ্টাটুকুও করেননি। আবার এত ভালোবাসা পাওয়ার পরও আপনি আপনার প্রাক্তন স্ত্রীকে নিয়ে পড়ে রইলেন। শুধু তাই নয়, আপনি আমাকে অপশন হিসেবে হাতে রেখেছেন। আপনার প্রাক্তন স্ত্রীকে ভোলার জন্য নয়, বরং তার দেওয়া আঘাত ভোলার জন্য। প্রতিটি মুহূর্তে আপনি আমার সাথে অভিনয় করেছেন এবং আমাকে টিস্যুর মতো ইউজ করেছেন। আমি বলছি না যে আপনি তার গায়ে হাত ওঠান, কিন্তু আমার জন্য না হোক, আপনার অনাগত সন্তানের নামে মিথ্যা আরোপ করায় আপনার প্রাক্তন স্ত্রী আপনার হাতে 2টা থাপ্পড় ডিজার্ভ করে। ব্যাপারটা আপনি সেখানেই মিটিয়ে ফেলতে পারতেন যদি আপনি একজন জ্ঞানী, বিবেকবান এবং সুপুরুষ হতেন, কিন্তু আপনি তা করেননি। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিলেন। আজকের এই সম্পূর্ণ ঘটনার জন্য কেবলমাত্র আপনিই দায়ী, শবনম নয়, কারণ সাহসটা ওকে আপনিই দিয়েছেন, আপনি ইন্ধন জুগিয়েছেন, আর সেজন্যই ও এমনটা করার সাহস পেয়েছে। আপনার জায়গা আজ যদি অন্য কোনো পুরুষ থাকতো, তাহলে তার সামনে তার স্ত্রীকে কেউ এমন খারাপ ভাষায় কিছু বললে সেই স্বামী সাথে সাথেই তার জিভ ছেড়ে ফেলত। দ্বিতীয়বার তার জবান বন্ধ করতেও চিন্তাবোধ করতো না। আপনার সন্তানের মাকে আপনি রক্ষা করবেন না? এ কেমন মানুষ? আমি তো ভেবে কুল পাই না। আমি তো এই ভেবে অবাক হই যে আপনার প্রাক্তন স্ত্রী কিভাবে স্বস্তি পায় আপনার সন্তানের নামে মিথ্যা আরোপ করতে, তাও কিনা আপনার সামনে। শেহজাদের চোখের সামনেই একটা গলিতে ঢুকে পড়ল মিঠি। শেহজাদও পিছু নিল, তবে আর খুঁজে পেল না। মিঠি হঠাৎ কোথায় যেন মিলিয়ে গেল। মিঠি তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, তাও পেল না।
পাগল হয়ে গেল শেহজাদ। কোথাও নেই। বার কয়েক ডাকলো, প্রতি উত্তর এলো না। ফোনে কল দিল কিন্তু বন্ধ। লোকেশন ট্র্যাকিং করলো, বাসায় শো করছে। এত তাড়াতাড়ি বাসায় যা ইম্পসিবল। অন্যদিকে বাসা থেকে সমানে কল আসছে। সবাই ওয়েট করছে তাদের জন্য। ফোনের অপর ফোন এলো শেহজাদ কোনো প্রতিউত্তর করতে পারল না। এক সময় বলে দেয় মিঠি নিখোঁজের কথা। শুনতে মিঠির মামারা বাসা থেকে রাস্তায় নেমে অলিগলিতে খুঁজতে লাগলেন। সাইনটা না নিতে পারলে শেষ। ওনারা পাগলের মতো হয়ে গেলেন। দিক বিদিক শূন্য হয়ে খুঁজতে লাগলেন। শেহজাদের চাইতেও যেন ওনাদের চিন্তা বেশি, তেমনটাই দেখা গেল। শেহজাদকে তো বকাঝকা করে আর রাখে নাই। বার কয়েক মারতেও এলো 3 মামা মিলে, কিন্তু শেহজাদ কোনো রিয়াক্ট করতে পারল না। সবটা সময় নীরব রইল। শেহজাদের একটা সমস্যা রয়েছে সে সাথে সাথে রিয়াক্ট করতে পারে না। চোর গেলে বুদ্ধি আসে, অমন ব্যাপারীর মতোই। আর তখন তাকে বোবায় ধরে। বারবার মিঠির লোকেশন ট্র্যাকিং করা হলেও বাসায় শো করছে। তবে এটা যে প্ল্যান অনুযায়ী মিঠির মামারা বুঝতে পারল। ভাবতে লাগলেন, তবে কি মিঠি ওনাদের সব প্ল্যানে জেনে গিয়েছে? কিন্তু কিভাবে পসিবল? সারা রাত মিঠিকে খুঁজলেন 3 মামা মিলে। শেহজাদও আছে সঙ্গে। ভড়িটা নিয়ে সবার পেছনে পেছনে হাঁটছে। বিরক্ত হলেন মতিউর সাহেব রহমান। বলেই ফেললেন, ভড়ির জন্য হাঁটতে পারে না, শালা প্রতিবন্ধী। শুনলেও রিয়াক্ট করতে পারল না শেহজাদ। ভীষণ দুঃখ হলো। এই ভড়ির জন্য আজ সে শবনম মিঠি দুজনের একজনকেও সঠিক সময়ে রক্ষা করতে পারেনি, কোনো রিয়াক্ট করতে পারেনি। একবার এগোয় আবার পিছোয়। বেচারা ভড়ির জন্য ভীষণ সমস্যায় পড়েছিল। যেভাবে দুজন লেগেছিল তখন শুধু চোখে মুখে সর্ষে ফুল দেখছিল। 4 জনের রুটের ওপর দিয়ে শেহজাদকে বকতে বকতে হাঁটছিলেন। বাঁকা চোখে তাকালেন মতিউর সাহেব। শালার এত বড় ভুঁড়ি, হাঁটতেই পারে না। মিঠির মতো নাক মুখ তোলা মেয়ে কেমনে এই শালার সাথে এতদিন সংসার করলো? কোন রুচিতে? এর তো রাতের অন্ধকারে দেখাই যাচ্ছে না। এত কালো মানুষ হয়? হাতে ধরে মেয়েটার জীবন নষ্ট করলাম। আমি তো এই ভেবে অবাক হই, ওরির মতো সুন্দরী, স্মার্ট, মডার্ন, রাগী জেদি একটা মেয়ে মিঠি কিভাবে 6-7 মাস এর সাথে সংসার করলো? কোন বিবেকে? এর কি দেখে? কি ধৈর্য মেয়েটার! শালারে যে একটা লাথি দিয়ে বাসা থেকে বের করে দেয় নাই, এটাই হাজার শুক্রিয়া। শালার ঘরের শালারে আরও 2-1 কোটি টাকার অ্যাপার্টমেন্ট রাখছে। কি ভাগ্য! শালা তো মূল্য বুঝলো না, তারে কি রত্ন দিলাম। শালার মাথার মধ্যে কোনো জ্ঞান নেই, বুদ্ধি নাই, সব গোবরের ভরা। মেয়েটারে হারাইয়া ফেলছে। কোথায় আছে? কোথায় গেছে মেয়েটা এত রাতে? চিন্তা হচ্ছে। শালা তো হাঁটতেও পারে না। এরা আসতে বলছে কোন শালারে? সেই শালা সেই শালা সামনে আয়, তোরে একটু দেখা লই। দুশ্চিন্তায় টেনশনে মতিউর রহমানের মাথা গুলিয়ে গেছে। ওনার ইচ্ছে করছে শেহজাদকে মেরে ফেলতে। এই লোকটার কারণে মেয়েটা এখন কোথায় চলে গেছে। তপ্ত শ্বাস ফেললেন। সব শুনেও নীরব রইল শেহজাদ। কী বা বলার আছে তার? আর এনাদের সাথে তর্ক বিতর্কে জড়ালে তারই সমস্যা। তার ঘটনা তো সব সত্য, সব দোষ তারই। সে যদি সঠিক সময়ে প্রতিবাদ করে একটা স্টেপ নিত, তাহলে আজ এমন সে ছাড়া কেউই জানে না, এমন কিছুই হতো না। আর আসল ঘটনা তো সে ছাড়া কেউই জানে না। তাই ওনারা এখনও চুপ রয়েছেন। শুনলে নিশ্চয়ই গর্ত করে পুঁতে ফেলবেন। কিছু দূর গিয়ে গাড়িটা আবারও ব্যাক করলো। এবার ঘাবড়ে গেল 4 জনে। ওনারা বুঝতে পারলেন গাড়িটার মধ্যে থাকা ব্যক্তিটা ওনাদের টার্গেট করেছেন। 3 জনেই দৌড়াতে লাগলেন। তা দেখে শেহজাদও দৌড়াতে লাগলো, কিন্তু বেচারা ভুঁড়ির জন্য দৌড়াতে পারল না। তবুও চেষ্টা করছে। শেহজাদের কানের পাশ দিয়ে শা করে গাড়িটা ছুটল। আচমকা 4 জনকেই ধাক্কা মারল। 4 জনেই ছিটকে রোডের উপর ছড়িয়ে ছিটিয়ে হুমড়ে খেয়ে পড়ল। কোনো মতে উঠে আবার ছুটতে লাগলো। কোমরে ব্যথা পাওয়ার তরুণ হাঁটতে পারছিল না, তবুও চেষ্টা করেছেন। গাড়িটা সোজা চলে গেল। প্রায় মিনিট খানেকের পর আবারও দ্রুত স্পিডে গাড়িটা ছুটে এলো। এবার ওনারা উল্টো দৌড়াতে লাগলেন। মেজো সেজো মামা দুজনে ছুটে চলে গেল। বড় মামা পেছনে, তার পেছনে শেহজাদ। বেচারা শেহজাদের ভুঁড়ি নিয়ে হাঁটতে কষ্ট হচ্ছে, কোমরেও ব্যথা পেয়েছে। ফের পেছন থেকে ধাক্কা দিতেই মতিউর রহমান পড়ে গেলেন। গাড়িটা এবার ওনার পায়ের উপর দিয়ে চলে গেল। বিকট শব্দে চিৎকার করে উঠলেন। আতঙ্কিত হয়ে তাকিয়ে রইল শেহজাদ। পরপর এভাবে মোট 3 বার ওনার পায়ের উপর দিয়ে গাড়িটা রাউন্ড করলো। মুহূর্তেই ওনার পা দুটো গুঁড়িয়ে গেল।
ওখানে রক্তাক্ত অবস্থায় পড়ে রইলেন মতিউর রহমান। মেজ এবং সেজ মামা এলোমেলো পায়ে দৌড়াতে লাগলেন। ওনাদেরকেও সেম একই রকম করলেন। তিনজনের রক্তাক্ত অবস্থায় রোডের উপর পড়ে রইলেন। সবার এমন করুণ দৃশ্য দেখতে পেয়ে ঘাবড়ে গেল শেহজাদ। ভাবলো এবার তার পালা। গাড়িটা আবারও ওর সামনে এলো। পরে নিয়ে শেহজাদ দৌড়াতে লাগলো। কি আর দৌড়াচ্ছে, অনেকক্ষণ শেহজাদকে তাড়া করলো গাড়িটি। শেহজাদ হাঁপাতে লাগলো। কিছুক্ষণ পর কোথাও উধাও হয়ে গেল গাড়িটি। স্বস্তির নিঃশ্বাস ফেলে শেহজাদ মিঠির কথা মনে পড়তে আবারও খুঁজতে লাগলো। আচমকা গাড়িটি দ্রুত বেগে ছুটে এসে শেহজাদের সামনে দাঁড়ায়। শেহজাদ তখন রোডের মাঝখানে। বুঝতে পারল তার সময় ঘনিয়ে এসেছে। আজ আর রক্ষা নেই। তবুও গাড়ির দিকে একবার তাকালো। কিন্তু গাড়িটি কালো, গাড়ির কাচও কালো বাইরে থেকে, এবং এই দিকটায় ল্যাম্পপোস্ট না থাকায় কিছুই দেখা গেল না। একবার মিঠির কথা মনে পড়ল। মিঠি এত পাকাপোক্তভাবে গাড়ি চালাতে পারে না, সবে একটু একটু শিখেছিল শখের বসে। গাড়ির দিকে তাকালো। এটা মিঠির গাড়ি নয়। মিঠির দুটি গাড়ির মধ্যে একটা টয়োটা আর একটা মার্সিডিস বেঞ্জ, কিন্তু এটা স্পোর্টস মডেলের। রেজাল্টের বেশ কিছুদিন পূর্বে মিঠি BMW ব্র্যান্ডের একটা গাড়ি কেনার জন্য জেদ ধরেছিল। মিঠির বাবা বলেছিল নতুন ভার্সিটিতে উঠলে এরপর কিনে দেবে। মেয়ের আবদার তিনি ফেলতে পারেন না, কথা দিয়েছিলেন। আশ্চর্যের বিষয় হলো এই গাড়িতে কোনো নম্বর প্লেট নেই। শেহজাদের ভাবনার মাঝেই হর্ন দিয়ে এগিয়ে এলো গাড়িটি। একটু একটু করে গাড়িটি এগোয়, শেহজাদও একটু করে পেছয়। আচমকা গাড়িটি একটু পিছিয়ে হুট করে জোরে এগিয়ে আসতে চোখ মুখ উল্টে সেখানে সেন্স হারায় শেহজাদ। জানালার কার্নিশ গলিয়ে চোখের উপর সূর্যরশ্মি পড়তেই পিটপিট করে তাকালো শেহজাদ। প্রায় কত ঘন্টা পর চোখ মেলে তাকালো ঠিক অনুধাবন করতে পারল না। চতুর্দিকে দৃষ্টি বোলাতেই চোখ পড়ল বেলুন আর বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজানো গোছানো রুমের দিকে। চোখ বন্ধ করে কিছুক্ষণ পর আবারও তাকালো। বুঝতে পারল সে বাসায় রয়েছে, কিন্তু কিভাবে সম্ভব? সে তো রাস্তায় ছিল। মনে পড়ল তখন গাড়িটা থেকে ধাক্কা দিতে কি হয়েছিল সে আর জানে না। তার মানে কি সে মরেনি, জীবিত? কে করলো তাকে এমন করুণা? আশেপাশে তাকাতেই দেখলো তার বাবা মা বোন সবাই চিন্তিত মুখে বসে রয়েছেন, সবার চোখে পানি। ফের দৃষ্টি ঘোরাতে চোখ পড়ল ইয়া ইয়া বড় বড় অনেকগুলো কেকের উপর। আত্মীয় স্বজন থেকে শুরু করে বন্ধু বান্ধব এবং পরিচিত মহল থেকে শুরু করে কেউ বাদ পড়েনি। সবাই আসতে না পারলেও পার্সোনালি শুভেচ্ছা জানিয়ে পার্সেল করে কেক এবং পছন্দের গিফট পাঠিয়ে দিয়েছে। সারা রাত অমন করে পড়ে থাকায় কেকগুলো কেমন ছড়িয়ে গেছে। অবশ্য কেকগুলো এত বড় আর সংখ্যায়ও অনেক, তাই ফ্রিজে রাখার মতো অবস্থা নয়। হুট করে মনে পড়ল মিঠির কথা। মিঠি কোথায় আম্মা? ও ফিরেছে? অস্থির কণ্ঠে জিজ্ঞেস করল শেহজাদ। কিছু বলতে পারল না তিনি। মুখে আঁচল চেপে হু হু করে কাঁদতে লাগলেন। এই কয়েকদিনে মিঠির জন্য খুব মায়া হয়ে গিয়েছিল ওনার। হঠাৎ কি হয়েছে এবং কোথায় হারিয়ে গিয়েছে মেয়েটা, কেউ জানে না। সারাদিন কত হাসি খুশি ছিল মেয়েটা। অসুস্থ শরীর নিয়ে কত কি শপিং করেছে ওনাদের জন্য। বুক চিরে দীর্ঘশ্বাস পেরিয়ে এলো। পুলিশকে এখনও ইনফর্ম করেনি কেউ, যেটা রাতেই করার কথা ছিল। করবেটা কে? শেহজাদ তো সেন্স হারিয়ে সারা রাত ওভাবেই ছিল। সবে সেন্স ফিরল ভোর রাতের দিকে। কয়েকটা ছেলে বাসায় নিয়ে এসেছে প্রায় অর্ধমূত্র অবস্থায়, আর মিঠির মামারা পাকনামি করে ইনফর্ম করতে দেয়নি। ওনাদের মনের মধ্যে কী চলছে তা কেউ জানে না। ঝরঝর করে চোখের জল ছেড়ে মুখে আঁচল চেপে মাথা নাড়ালেন। এখনও ফেরেনি। কোথায় গিয়েছে, কি করছে, কেমন আছে মেয়েটা কেউই জানে না। আদৌ বেঁচে আছে তো? উঠে বসার চেষ্টা করলো শেহজাদ। লিভিং স্পেসে রয়েছে সে। ওনারা ধরিয়ে বসিয়ে দিলেন। চিন চিন করে মাথায় খুব ব্যথা অনুভব হলো। হাত দিতেই বুঝতে পারল মাথায় ব্যান্ডেজ। তার মানে মাথায় আঘাত পেয়েছে। হাত পা দেখলো সব ঠিক আছে, মাথা ফেটেছে শুধু। ভাবুক হলো। সবার ক্ষতি করলেও ওর ক্ষতি করলো না কেন মানুষটা? আর কে ছিল লোকটা? এক এক করে নীরবে প্রস্থান করলো সবাই। থম মেরে কিছুক্ষণ ওভাবেই সোফার উপর বসে রইল শেহজাদ। ফের চোখ পড়ল কেকগুলোর উপর। 18 পাউন্ডের কেকটার পাশাপাশি 2 পাউন্ডের ছোট একটা কেক অর্ডার করেছিল শেহজাদ। কেকটার নাম দিয়েছে মিঠি রিভেন্স কেক। এই কেকের অবশ্য একটা হিস্টোরি রয়েছে, আর এই কেকটা মিঠিকে সারপ্রাইজ দিয়েছিল মূলত রাগানোর জন্যই। কিন্তু শেহজাদকে অবাক করে দিয়ে রাগার বদলে মিঠি হাসতে হাসতে কুটি কুটি হয়েছে। সব ভুলে শেহজাদ মিঠির হাসি দেখেছিল সেই মুহূর্তে। শুধু মিঠি না,
বাসার ভর্তি সবাই হেসেছিল এই কেকটা দেখতে। তার কারণ শেহজাদের ৩৭ বছর পূর্ণ হওয়ার দিন, অর্থাৎ বার্থডে। মিঠি শেহজাদকে একটা কেক সারপ্রাইজ দিয়েছিল। কেকটা ঠিক এমন ছিল। শেহজাদ সারাক্ষণ টিভিতে খেলা দেখত। একজন ব্রাজিল আর একজন আর্জেন্টিনার সাপোর্টার। এই নিয়ে অনেক ঝগড়াঝাটি করেছিল দুজন। তাই খেলা নিয়ে ফান করে একটা কেক অর্ডার করেছিল মিঠি। সেখানে শেহজাদ ব্রাজিলের জার্সি পরে সোফায় বসে খেলা দেখত। এরপর ব্রাজিল হেরে যাওয়ার পর শেহজাদের চুপ শানো মুখ করে কেকটা ডেকোরেট করা আর ভরিও ছিল। এছাড়াও শেহজাদকে রাগানোর জন্য কেকের ওপর ইংরেজিতে লেখা ছিল হ্যাপি বার্থডে কসপটেটু। এর মানে এই যে ব্যক্তি যিনি তাদের বেশিরভাগ সময় টেলিভিশন দেখে ব্যয় করেন এবং ব্যায়াম করেন না, কিংবা আকর্ষণীয় শখ করেন না। আর এই মিনিংটা শেহজাদের সাথে খুব যায়, মূলত তাই লেখা। অর্থাৎ শেহজাদকে পালঙ্ক আলু বলে সম্বোধন করা হয়েছিল কেকটির উপর। আর তাই এই লেখাটা দেখা মাত্রই সেদিন ভীষণ রেগে গিয়েছিল শেহজাদ, যদিও মনে খুশি ছিল। কিন্তু মিঠিকে বুঝিয়েছে সে রাগ করেছে। আর তাই এবার মিঠির বার্থডে রিভেঞ্জ কেক হিসেবে সারাদিন বিছানায় বসে মোবাইল চালানো নিয়ে ফান করে এই রিভেঞ্জ কেকটা অর্ডার করে। এর কারণ ইদানিং মিঠি মোবাইলে ব্যস্ত সময় পার করছে, আর তাই এই আইডিয়াটা করে দিয়েছে। যদিও কেকটার মধ্যে থাকা মেয়েটির চুলগুলো মিঠির মতো ছোট এবং কালার করা নয়, বরং ফুলের লম্বা আর কালো চুল দিয়ে আর্ট করেছিল পেস্ট্রি শেফ। এছাড়াও কেকের গায়ে থাকা মেয়েটার গায়ে 3 পিস ছিল, যেটা মিঠি ভুলেও পড়ে না। অর্থাৎ পুরো কেকের ডেকোরেশনটাই ভুল ছিল। তার সাথে কিছুই ম্যাচ করেনি, শুধু মোবাইল চালানোটা ছাড়া। এছাড়াও যে পেস্ট্রি শেফ এই কেকটা ডেকোরেশন করেছিল, তিনি বোধহয় সঠিক ডিটেলস না শুনেই করেছিলেন। অথবা করার চেষ্টা করেছেন, হয়তো সেভাবে হয়নি। সে যাই হোক, তবে শেহজাদের সময় মিঠি সব কিছুর ডিটেলস বারবার দিয়েছিল, তাই ভুল হওয়ার কোনো চান্সই ছিল না। এজন্যই মূলত কেকটা দেখতেই হেসে কুটি কুটি হয়েছিল মিঠি। এর আরেকটা কারণ হলো রিভেঞ্জ কেক হিসেবে তার কেকটিতে বাংলায় লেখা ছিল, বুড়ো বয়সে এত মোবাইল চালানো ঠিক না পুচকু বুড়ি। নিজেদের রুমে ফিরতেই বুকটা আবার হু হু করে উঠল। আষ্টেপৃষ্টে শূন্য তারা ঘিরে ধরল। মিঠির লাক্সারিয়াস প্রিন্সেস পার্টি গ্রাউন্ডটি বিছানার উপর ভাঁজ করে রাখা, সাথে রয়েছে খুব সুন্দর একটি ক্রাউন। শপিং থেকে ফিরলেই রেডি হওয়ার কথা ছিল। ক্রমশ বুকটা ভারী হলো শেহজাদের। পরিহিত পেস্তা কালারের পাঞ্জাবির পকেটে হাত দেয়। জীবনে সেদিন প্রথম একটা আইলাইনার আবদার করেছিল মিঠি। শেহজাদ এনেছিল ঠিক, কিন্তু দিতে ভুলে গিয়েছিল। চোখের সামনে ধরল আইলাইনারটা, ঝাপসা হয়ে এলো দৃষ্টি। রাত বাজে তখন 11:30। বাইরে থেকে সবে ফিরল শেহজাদ। হতাশ হয়ে রুমে ঢুকতেই হঠাৎ কলিং বেল বেজে উঠল। ক্লান্ত পা জোড়া টেনে ডোর খুলতেই দেখলো একটা পার্সেল নিচে রাখা, সম্ভবত কেউ রেখে গিয়েছে। আশেপাশে কাউকে দেখা গেল না। ভরকায় শেহজাদ দ্রুত পার্সেলটি হাতে নিয়ে ডোর অফ করে রুমে চলে যায়। কৌতূহলী হয়ে দ্রুত পার্সেলটি খুলে দেখল তার ভেতরে আরও একটি ছোট্ট বাক্স এবং বেশ কিছু ফাইল। দেখেই বোঝা যাচ্ছে এগুলো হসপিটালের। আতঙ্কিত হয় শেহজাদ, বুকটা ধড়পড় করতে লাগলো। পার্সেলের ভেতর থেকে বক্স এবং ফাইলগুলো বের করতে সর্বপ্রথম একটি ভাঁজ করা কাগজ চোখে পড়ল। সম্ভবত একটা চিঠি। দ্রুত চিঠিটা হাতে নেয় শেহজাদ। ভাঁজ খুলতে সেখানে গোটা গোটা অক্ষরে লেখা, প্রিয়র ও প্রিয় স্বামী। আগে ছিলেন, এখন আর নেই। কারণটা একটু পরেই জানতে পারবেন। সে যাই হোক, আকাশে থাকা মেঘের মতো আপনি আমার ছোট্ট মনের পুরোটা জুড়ে ছিলেন। তবে খুব করে আপনাকে বলতে ইচ্ছে হয়, আমি তো একা বেশ ছিলাম শেহজাদ। হঠাৎ কেন এলেন আমার জীবনে? কেন এত কাছে টানলেন? কেন এত ভালোবাসলেন? সবশেষে বুঝলাম সবটাই মিথ্যা ছিল। হাজারো বার বুকে জড়িয়ে ধরে ভুলিয়ে দিয়েছিলেন সব কষ্ট যন্ত্রণা। সব কি মিথ্যা ছিল তবে? ভালোই যখন বেসেছিলেন, তবে কেন এত অবহেলা করলেন? আর কেনই বা এভাবে অভিনয় করলেন? আপনি তো চাইলে সবটা ঠিক করতে পারতেন শেহজাদ, কিন্তু গোছানোর চেয়ে ভাঙতে বেশি মত্ত ছিলেন আপনি। প্রশ্নটা শুধু এতটুকুতেই, বুকে যদি আরেক নারী ছিল, তাহলে কেন এত কাছে আসলেন? কেন এত কাছে টানলেন? নাই বা আসতেন আমার জীবনে?
আমি তো একাই বেশ ভালো ছিলাম, প্রয়োজন ছিল না কিন্তু আমাকে এভাবে ভাঙার। আমি কখনোই ভুলবো না আপনার দেওয়া নীরবে করা আমাকে খুন, যেই খুনে হয়তো বাইরের আঘাতটা কেউ দেখতে পারে না, কিন্তু ভেতরে ভেতরে পুরো ছাই হয়ে যায়। জানেন, আপনি আমাকে নিজের করে নেওয়ার পর আমি ভেবেছিলাম পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি, অথচ আপনি আমাকে বুঝিয়ে দিলেন সবাইকে অন্ধবিশ্বাস করতে হয় না। ভালোবাসার মানুষও বদলায় নতুন কিছুর ছোঁয়ায়, নতুন কিছু পাওয়ার আশায়। ভালোবাসা যেন অস্থিতিশীল হয়ে যায়। আপনার পরিবর্তন, আমার বিশ্বাসের প্রলয়, একটা সময় যা ছিল অটুট তা এখন নষ্ট হয়ে গেছে। আমি আপনাকে নিজের করে নিয়েছিলাম, এখন আপনি আমার আবেগের ভগ্নাংশ। তবে শিখলাম নতুন কিছু, ভালোবাসার চরিত্র বদলায়, নতুন কিছু পাওয়ার আশার চেষ্টায় সবাই চলতে থাকে পরিবর্তনের ধারায়। জানেন, যার বাবা নেই তার অর্ধেক পৃথিবীটাই নেই, আর যার মা নেই তার গোটা পৃথিবীই নেই। আপনি তো জানতেন আমার মা নেই, বাবা থেকেও নেই, অর্থাৎ আমার কেউ নেই। আমার পুরো পৃথিবী বা আমার ছায়াতলে থেকে কোনো রকমে বড় হয়েছি। আপনি তো জানতেন আপনাকে নিয়ে আমার স্বপ্ন, আশা অনেক কিছুই ছিল। আমার ভরসার স্থান আপনিই ছিলেন। আপনাকে নিয়ে আমি একসঙ্গে বৃদ্ধ হওয়ার স্বপ্ন দেখেছিলাম। তাহলে কিভাবে পারলেন অভিনয় করতে? সে যাই হোক, আমি বোধহয় আপনার উপর একটু বেশিই অধিকার খাটিয়ে ফেলেছি, সেজন্য দুঃখিত। আর যা ছিলেন তার থেকে একটু বেশি কাছের ভেবে ফেলেছি, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। অতঃপর দীর্ঘশ্বাস নিয়ে বলছি, শূন্য ছিলাম, শূন্যই থাকতাম। কেন যে মায়ার জালে পড়ে জীবনটা শেষ করলাম? কখনো শুনেছিলেন কিনা জানি না, তবে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ভালোবাসার জগতে যদি প্রাপ্তি বলে কিছু থেকে থাকে তবে তার নাম বেদনা। আরও বলেছিলেন, অতি বড় সুন্দরী না পায় বর, অতি বড় ঘরণী না পায় ঘর। হ্যাঁ, আমি না পেলাম ঘর আর না পেলাম বর। আমার আর এক বুক বেদনা নিয়ে আমি চলে যাচ্ছি, তবে রেখে গেলাম কিছু চাপা অভিযোগ। আপনি গোপনই রাখবেন, তাকে বাড়তে দিয়েন না। আমিও বলবো না কারো কাছে এই মহামারী ইতিহাস, কেউ জানবেও না আমি মরেছি অনাহারে, অবহেলায়, প্রতারণায়। সবশেষে একটাই কথা, আমি আপনাকে মুক্ত করে দিয়েছি। যাকে নিয়ে আপনার কাছে আমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মনে হয় তাকে নিয়েই খুশি থাকুন, ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। ইতি, নিজেকে ভালোবাসবেন। ইতি, মিঠি। চিঠিটা পড়তে গড় গড় করে জল গড়িয়ে পড়তে লাগলো চোখ বেয়ে। ছোট্ট বক্সটা খুলতে শেহজাদ চিৎকার করে উঠল। ওর চিৎকারে সবাই ছুটে এলো। দেখলো শেহজাদের হাতে ছোট্ট এক টুকরো মাংসপিণ্ড, ছোট্ট একটা চিরকুট দেওয়া, কাপা কাপা হাতে তুলে নেয়। তাতে লেখা, হঠাৎ দেখলাম আপনার আত্মা অন্যের বুকে ঠাঁই নিয়েছে, যে ঘটনার বেদনায় আমার শরীর থেকে প্রাণ নিয়েছে। আমার নয়, আপনার সত্তার। এরপর লেখা, আমাদের পুচকুটা এতক্ষণে নিশ্চয়ই সে আপনার হাতে। ওর বয়স 3 মাসের কম। ছেলে কি মেয়ে তা জানি না, এক পলক তাকিয়েছি শুধু, খুঁটিয়ে খুঁটিয়ে দেখার সাহস করিনি। তবে তার নাম দিয়েছি আমি শখ, শেহজাদ মিঠির শখ। আর আমার সেই শখের ফুলদানিতে সুখের ফুল রাখতে পারলাম না শেহজাদ।